মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। লাল বেনারসি পরে 2 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড়িয়েছিলাম আমি। দোষ শুধুমাত্র একটাই, আমি দেখতে কালো। কালো মেয়েদের বউ সাজতে নেই, তাদের জন্য রাজপুত্র আসে না। না, তারা হয় বাবার রাজকন্যা। আমাকে দেখে আমার শাশুড়ির প্রথম কথা ছিল, আমি এই মেয়েকে মেনে নিব না। আমার এই ছেলেকে দিয়ে এই কালো মেয়ে কী করে আনতে পারলে তোমরা? আমার এত বড় সর্বনাশটা না করলেই তোমাদের চলছিল না? ঘরের এক কোণে বসে অনবরত বিলাপ করেই চলেছে রেহেনা বেগম। আজ তার ছেলের বিয়ে ছিল। বিয়ে করে ছেলে যখন বউ নিয়ে বাড়ি ফিরল, তখন দেখতে পেল বউ কালো। বিদ্যুৎ না থাকায় মোমের আলোতে আরও বিদঘুটে মনে হচ্ছিল তার। মনে হচ্ছিল কোনো এক সাপ, কালো মিশমিশে সাপ যেন তাকিয়ে আছে, এই লকলকে জিহ্বা বের করবে। মনে হতেই গা গুলিয়ে উঠল তার। এমন জাতের কালো মেয়ে মানুষ কোনো বাপ মায়ের জন্মের পর বাঁচিয়ে রাখে ভেবে পায় না রেহেনা বেগম। তাকে ঠকানো হয়েছে। একমাত্র ছেলের বউ নিয়ে কত আশা, অথচ তাকে এনে দিল এক কালি ভর্তি পাতিল। একমাত্র ছেলের বউ হিসেবে এমন বউ কখনোই আশা করেনি সে। এদিকে নতুন বউ মাথা নত করে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। পরনে লাল বেনারসি, হাতে লাল রেশমি চুড়ি, বিয়ের ওড়নাটায় মুখ অর্ধেক ঢেকে আছে। বুবু, আমি কিন্তু আগেই কইছিলাম মাইয়া আমার তেমন একটা ভালো মনে হলো না। তোমরা আমার কথা বিশ্বাস করলা না, এখন বুঝো। কথা শেষ করেই মনু হাজারি পানির পিক ফেলে। বোনকে সান্ত্বনা দিতেও তার ইচ্ছা হচ্ছে না। ভাগ্নের বিয়ে নিয়ে কত আশা ছিল, অথচ ঘরে আনলো কি একটা কালা ভূত। তাছাড়া লেনদেন খুব একটা করেও নাই, একবারে ঠকানো হয়েছে তাদের। দরজার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে বিন্দু। টুপ টুপ করে পানি ঝরে পড়ছে পায়ের আঙ্গুলে। বাম হাতে রুমাল এবং ডান হাতে টাকা। মা আসার সময় বলে দিয়েছিল শাশুড়ি সালাম দিলে তার হাতে দিতে। সালামের সময় পেল না। তাদের আগে এসব হঠাৎ ভূত দেখার মতন চমকে ওঠে বিন্দু তার শাশুড়ির কথায়। মায়া তো আমি রাখবো না। ওর সাথে কে কে আসছে তাগো ডাকো, নিয়ে যাক তাদের রূপবতীরে। আমি তো রাখুম না। কই ডাকো তাদের, কালীচণ্ডীরে বিদায় করো। বাবা বলেছিল, তোমার মেয়েকে বিয়ে দিলে পরের দিন সকালে এনে দিয়ে যাবে। আজ রাতে যদি দিয়ে আসে, সে বাড়িতে কি থাকতে দিবে আর? এই বিয়েটা খুব কষ্ট হয়েছে। শেষ সময় ফুফাতো ডিভোর্সি ছেলেকে নিয়ে এসেছিল। 2 ছেলে আছে। বড় মেয়ের বয়স তো 17, ছোট ছেলে 15 বছর বয়স। কালো মেয়ে তার সমস্যা না। এদিকে বিন্দুর বয়স মাত্র 21। লোকটা ছিল প্রায় তার বাবার বয়সী। লোকের কোনো দাবি দেওয়া না থাকায় বিয়ের আয়োজন খুব দ্রুত হতে থাকে। বিয়ের 2 দিন আগে লোক না করে দেয়, সে বিয়ে করবে না, কারণ তার স্ত্রী ফিরে এসেছে। আর তাছাড়া ছেলেরা রাজি নয়। সেই সময় কেউ দেখলো না কেন বিয়ে হলো না, শুধু বিন্দুর নামের পাশে একটা দোষ লাগলো। কালো বলে বিন্দুর বিয়ে ভেঙে গেল। গলায় কেমন একটা কষ্ট হচ্ছে, কান্নাগুলো সব দলা পাকিয়ে যাচ্ছে। আশেপাশের বাড়ির মানুষ এমনভাবে তাকাচ্ছে যেন অনেক তামাশার বস্তু বিন্দু। বিন্দু মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, এই বুঝি মামা এলো, এসে বলবে, চল রে বিন্দি, এখানে তোকে থাকতে হবে না, তুই বাড়ি চল, আবার পড়বি, পরীক্ষা দিবি, চল তো। কিন্তু কোথাও তার সাথে যারা এসেছিল তাদের পাওয়া গেল না। তবে কি সত্যিই তারা তাকে রেখে চলে গেল? এদিকে বিন্দু ভিতরে পুরোপুরি ভেঙে পড়লেও ঠায় দাঁড়িয়ে আছে। অপমানগুলো ছোটবেলা থেকেই শুনে এসেছে। এই তো কাল তার চাচি বললেন, মেয়ের কপাল ভালো, না হইলে কাইল্লা বেগুন কেউ নেয়। ভিতর বাড়িতে তখন কান্নার দমক আরও বেড়ে গেল। তার শাশুড়ি হাত আছড়ে মাটিতে বসে বিলাপ করে বলতেছে, আমি এই কালা মাইয়ারে মায়না নিমু না এই কালারে। বিন্দু বুঝতে পারে না সে এখন কি করবে, বাহিরে থাকবে নাকি ভিতরে যাবে। বাইরে তখন বৃষ্টি শুরু হচ্ছে। একবার ভাবলো, কেমন হয় দৌড়ে এখান থেকে পালিয়ে গেলে। আবার চিন্তা করে, যাবেইটা কই? বাবা তো বলেছিল আমাকে ফিরিয়ে দিয়ে যাবে, দিয়ে গেলে যেন তাদের বাড়িতে না চাই।
আসার সময় ট্রেন দেখেছিল, আশেপাশেই হয়তো। সেখানে গিয়ে ঝাঁপ দিলে কেমন হয়? এসব ভাবতে ভাবতে পুরোদমে বৃষ্টি পড়ছে চারিপাশে। হালকা ঠান্ডা লাগছিল। শুধুমাত্র কালু বলে আজ তার আসল নাম বলে কেউ ডাকেই না। সবাই ডাকে কালী, কালসু, বেগুন, আরও কত নামে। অনেক দিন পর সেদিন নিজের নাম শুনেছিল। আজ যার সাথে বিয়ে হলো তার কণ্ঠে। সেদিন কি সে তার মাকে এসে বলেনি মেয়েটা দেখতে কালো? হঠাৎ হাতে টান স্পর্শ করে বিন্দু। তার শাশুড়ি তাকে হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে দাঁড় করায়। তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পায় বিন্দু। দু চোখ উপচে পানি এলেও সে চুপচাপ রইল। মাথায় শুধু ঘুরছে বাবা বলেছে। বিয়ের পরের দিন এনে ফেরত দিয়ে যাবে, বিয়ের পরের দিন এনে ফেরত দিয়ে যাবে। অথচ সে জানতো না জীবনের চূড়ান্ত অপমান হতে চলেছে কয়েক মুহূর্তের ব্যবধানে। যখন একটা কালো জন্মায় তখন তাকে দেখে কারো মুখে কোনো হাসি থাকে না, কারণ শুরু হয় রাজ্যের চিন্তা, তার বাবা মা, আশেপাশের মানুষের। কালো মেয়েকে ছোটবেলা থেকেই তাকে শুনতে হয়, তুই তো কালো, আরে রোদে যাস না, এমনি কালা আরও কাইল্লা ভূত হবি, এই মেয়ে নিয়ে কি করবা, বিয়ে দিতেও টাকা পয়সা লাগবো, বাপ মায়ের উপর বোঝা হইয়াই থাকে নাকি। এমন অনেক কথা বিন্দু ছোটবেলা থেকেই শুনে এসেছে। চেনা পরিচিত মানুষের কাছে সামনে অপমানিত বারবার হয়েছে, কেউ সম্মান অবধি দিতে চায়নি। এই তো বছর 7 আগের কথা, বাবা একদিন বোরখা কিনে এনে দিয়েছিল, কালো বোরখা। তখন বিন্দু ক্লাস 6 কি 7-এ পড়ে। বোরখা দেখে সে বড্ড খুশি। বাবা এই প্রথম তার জন্য কিছু এনেছেন। সানন্দে বোরখা নিয়ে পড়তে রাজি হলো। এদিকে তখন মাথার উপর গ্রীষ্মের তপ্ত আকাশ, কালো মিশমিশে বোরখা, তার উপর খিমার, হাত মোজা পা মোজা পরে বিন্দুকে যেতে হতো স্কুলে। বড় আপু ছিলেন টকটকে ফর্সা, তাই স্কুলে যাতায়াত করার জন্য ছিল এক রিক্সা। তার চাচাতো বোন সমেত 4 জন যেত রিক্সায়। বিন্দু জায়গা হতো না, তাকে পায়ে হেঁটেই যেতে হতো। প্রথমে সে বুঝতে পারেনি কেন। পরে একদিন যখন সে হেঁটে স্কুলে যাবে না বলে বায়না করলো, মায়ের অনুরোধে আপুরা সেদিন নিয়ে গেল। জায়গা হয়েছিল তাদের পায়ের কাছে বসে যাওয়ার। ছোট্ট বিন্দুর আত্মসম্মানে বেশ লেগেছিল। এরপর থেকে রোদ বৃষ্টি হলেও হেঁটে যেত। বেশি তো দূরে ছিল না, তবুও বোরখা পরে যেত। গরমে সহ্য করতে না পেরে যখন বলল সে আর পরবে না, তখন তার বাবা জানিয়ে দিল সে যেন বোরখা না পরে বাহিরে না যায়, কারণ গায়ের রং যা হয়েছে, বোরখা না পরলে আর মুখ দেখানোর উপায় রইবে না। একঘর মানুষের সামনে দাঁড়িয়ে আজ হঠাৎ করে বিন্দুর এসব মনে হচ্ছে। ঘাড়ের পিছনে প্রচণ্ড ব্যথা করছে। গ্রীষ্মের দাবদাহ দুপুরের এক ক্লান্ত প্রতীকের ন্যায় সে আশ্রয় চাচ্ছিল। সে আশ্রয় তাকে কে দেবে? হঠাৎ তার শাশুড়ি তার মুখ থেকে ওড়না সরিয়ে বললেন, দেখো মাইয়া, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমারে মানব না, তুমি চলে যাও। জীবনে বিয়ে একবার হয় রেনু, তোর পোলার জীবনে লাল কালির দাগ দিস না। বিয়ের রাতে বউ খেদায়া বউয়ের অভিশাপ নিস না। আর আসমা কই, নতুন বউরে তার ঘরে নিয়া দিয়ায়। একজন বয়স্ক লোকের কথায় একদম চুপ হয়ে গেলেন বিন্দুর শাশুড়ি। বিন্দু তাকিয়ে দেখলেন এই ভদ্রলোক যে তার বিয়ের কথা পাকা করেছিলেন, সম্পর্কে তার দাদা শ্বশুর। নক্ষত্র কই, ওরে আমার ঘরে আইতে কও। বিন্দু বসে আছে ফুলে ঘেরা এক ঘরের মেঝেতে। সে এটুকু জানে, আর যাই হোক আজ তার বাসর অন্তত হবে না। তলপেটে চিনচিনে ব্যথা জানান দিচ্ছে ক্ষুধার কথা। আর সারাদিন তো খাওয়াই হলো না। খাটে মাথা রেখে কখন ঘুমিয়েছে সে নিজেও জানে না। খুব সকালে ঘুম ভেঙে গেল বিন্দুর। নিজেকে আবিষ্কার করে বিছানায়। তার সামনে বসে ওয়ার্কিং গ্লাস চোখে পড়া এক সুদর্শন যুবক ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। গায়ের রং শ্যামল নয়, উজ্জ্বল শ্যামলা। বয়স হবে 30-এর কাছাকাছি। 21 বছর বয়সী নববিবাহিত বিন্দু প্রথম দেখল তার স্বামী নামক ব্যক্তিকে। বিন্দু আশেপাশে আছে বলে সে মনে করছে এমন কোনো ভাব নেই। ধীরে ধীরে বিন্দু উঠে গা থেকে গয়না খুলতে লাগলো।
তারপর ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। যখন ফিরে এলো ঘর তখন ফাঁকা। জায়নামাজে বসে বাচ্চাদের মতন কাঁদছিল সে। শুধু এটুকু চাওয়া, তাকে যেন ফিরতে না হয় বাবার বাড়ি। নামাজ শেষে বাহিরে আসতেই এক মহিলা বিন্দুর হাতে এক ঝাড়ু দিয়ে বলল, দেখো দেখি বউ কেমনে কি পারে, যাও পুরো দুয়ার ঝাড়ু দিবা সব জায়গায়, এটা আমাদের এলাকার নিয়ম। তারপর ওই যে পাটা আর শিল মরিচ মশলা দিয়ে বাটা দিবা, বুঝেছো? এতে বোঝা যাবে তোমার মায়ে কি শিখাইছে। বিন্দু তাকিয়ে দেখলো বিশাল এক উঠান। কথা না বাড়িয়ে ঝাড়ু দিচ্ছিল। একদিকে পরিষ্কার করার পর তার শাশুড়ি এসে পরিষ্কার জায়গায় পেঁয়াজ রসুনের খোসা ফেলে দিয়ে গেল। বিন্দু কোনো কথা না বলে আবার ঝাড় লাগালো। তারপর তাকে দেওয়া হলো লাল মরিচ বাটতে, বগুড়ার শুকনো মরিচ। বাটতে গিয়ে বিন্দুর চোখে পানি টপটপ করে পড়ছিল। হাতে জ্বালা পোড়ার অনুভূতি কী ছিল তা যদি কেউ বুঝতে পারতো, তাহলে হয়তো এমন নিয়ম রীতিনীতি সংস্কৃতি থাকতো না। বিন্দুর হাত দয় কৃষ্ণ থাকলে কি হবে, মরিচে ঝাড় সহ্য করার ক্ষমতাও সে হাতে ছিল না।